কি ভালো আছেন তো? অবশ্যই ভালো আছেন। গপ্পপটে আপনাদের স্বাগত। আপনাদের ভালোবাসা এবং সহযোগিতায় আমরা কৃতজ্ঞ। আপনাদের পাশে থাকায় আমাদের এই পরিবারটা ধীরে ধীরে বড় হয়ে উঠেছে। আর আপনারা যদি আমাদের এই পরিবারে সামিল হতে চান, অর্থাৎ আমাদের গল্পে ভয়েস দিতে চান, কিংবা আপনাদের লেখা ভৌতিক, রহস্য, প্রেম অথবা যে কোনো গল্প পাঠাতে চান, তাহলে আমাদের ইমেল করুন bookishkindia@gmail.com অথবা যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজ বুকিশক ইন্ডিয়াতে। গপ্পপটে আজ আপনাদের জন্য রয়েছে হেনরি স্লেজারের লেখা একটি রোমাঞ্চকর গল্প। হেনরি স্লেজার, জন্ম 12 জুন 1929। হেনরি স্লেজার ছিলেন একজন বিখ্যাত আমেরিকান লেখক এবং নাট্যকার। 1955 সালে প্রথম ছোট গল্প দ্য ব্রেড দিয়ে তার লেখার সূচনা, এবং 1957 সালের মধ্যে প্রকাশ করেন 40-এরও বেশি ছোট গল্প, যার মধ্যে রয়েছে ডিটেকটিভ ফিকশন, সায়েন্স ফিকশন, অপরাধমূলক গল্প, হাস্য এবং রহস্য গল্প। তার বিখ্যাত গল্পগুলির মধ্যে রয়েছে এক্সামিনেশন ডে, ব্রাদার রোবট, দ্য সিক্রেট ফর্মুলা ইত্যাদি। 2 এপ্রিল 2002 সালে তার মৃত্যু হয়। হেনরি স্লেজারের গল্পে আমরা সাধারণত ছলনা, বঞ্চনা, টুইস্টের স্বাদ পেয়ে থাকি। তাহলে চলুন দেখি আজকের গল্পে আমরা কী ধরনের স্বাদ খুঁজে পাই। গপ্পপটে আজ হেনরি স্লেজারের লেখা ছোট গল্প অপবাদ। তাহলে শুরু করি। রুথের মুখের ওপর অ্যাপার্টমেন্টের দরজাটা বন্ধ করে দিল রল্ফ। দরজার শব্দটা যেন রুথের বুকে বোমার মতন ফাটল। একটা অব্যক্ত যন্ত্রণায় রুথের দেহটা কুঁকড়ে গেল। অনেকদিন ধরেই তাদের দুজনের মধ্যে একটা ব্যবধানের পাঁচিল গড়ে উঠেছিল। তারা দুজনেই এই ব্যাপারটাকে বড় ঘৃণার চোখে দেখত। প্রায় 10 বছর হলো তাদের বিয়ে হয়েছে, এবং এক না বলা চুক্তিতে তারা একসঙ্গে রাত কাটায়নি বহুদিন। শুধুমাত্র তাই নয়, এমনকি তারা একে অপরকে কেউ বিদায় সম্ভাষণও জানায়নি। হ্যাঁ, এক এক সময় রথ তাকে চুমু খেত, কিন্তু সে চুম্বন বড় শীতল, বড় নিস্তেজ। রুথ ক্ষুণ্ণ হলো। সোজা সে বসবার ঘরে চলে গেল। টেলিভিশন সেটের উপর একটা সিগারেটের খোলা প্যাকেট দেখা গেল। রুথ একটা সিগারেট ধরালো। সিগারেটের ধোঁয়ার রংটা কালো এবং ভয়ঙ্কর বলে মনে হলো। বিরক্ত হয়ে সিগারেটটা ছুঁড়ে ফেলে দিল রুথ। মুখটা অসম্ভব তেতো হয়ে গেছে। রান্নাঘরে গিয়ে 1 কাপ কফি হাতে নিয়ে বসে পড়ল সে, এবং অপেক্ষা করতে থাকলো। সে জানে এই সময় ঠিক কি আশা করা যায়। ঠিক 8 ঘন্টার মধ্যে তার স্বামী অফিসে গিয়ে পৌঁছাবে, এবং তার ঠিক 5 মিনিট পরেই সে রিসিভারটাকে হাতে তুলে নিয়ে রুথের মাকে ফোন করে গতকালের সমস্ত কাহিনী বলবে। এই নিয়ে 3 সপ্তাহে 3 বার। রুথের মায়ের কণ্ঠস্বর একটুও কাঁপবে না, একেবারে স্বাভাবিক। অন্তত রল্ফকে জবাব দিতে গিয়ে তাই মনে হবে। কিন্তু যেই মুহূর্তে রুথের মা তাকে ফোন করবে, তার গলার স্বর কেঁপে উঠবে, কণ্ঠ রুদ্ধ হয়ে আসবে। প্রথম কথাটা তাকে খুবই কষ্ট করে বলতে হবে। ঠিক 10:15 টেলিফোন বেজে উঠল। রুথ হাসতে হাসতে রিসিভারটা তুলে নিল। তার অনুমানই ঠিক হলো শেষ পর্যন্ত। হ্যালো, অবশ্যই মা ফোন করেছেন। ক্ষীণ কণ্ঠস্বর, বিষাদে ভরা। কথা বলতে কষ্ট হচ্ছিল যেন। মা প্লিজ। রুথ চোখ বন্ধ করেই বলল, আচ্ছা, আমি যে চুরি করেছি সেটা কেন মনে হচ্ছে তোমাদের? তোমরা একবারও ভেবে দেখলে না? মা আমি খুব অসহায় বোধ করছি, কিন্তু এবার তোমরা প্লিজ একবার ব্যাপারটাকে ভালো করে বোঝবার চেষ্টা করো। ডাক্তারের কথা মনে পড়ে গেল তার। ডাক্তার তাদের পরামর্শ দিয়েছিল দেশের বাইরে গিয়ে চিকিৎসা করার, কিন্তু রুথ তাকে সাফ জানিয়ে দিয়েছিল সে আর তার স্বামী বাইরে বেড়ানোর বাড়তি খরচ বহন করতে পারবে না। মাম,
আমি জানি এটা একটা অসুখ, রুথের মা বললেন। এও জানি এ অসুখ ভালো নয়। তার চেয়ে তুই খুনে হতে পারতিস, মাতাল হতে পারতিস, অন্তত এখনকার দিনে সহানুভূতিটুকু পারতিস। তার মা তখন কাঁদছিলেন। টেলিফোনে তার মায়ের কান্নার শব্দ স্পষ্ট শুনতে পেল রুথ। প্লিজ মা, তুমি দেখছি আমাকে একদম সাহায্য করছো না। না না না, তুমি এরকম করছো বলেই আমাকে সাহায্য করতে পারছো না। কিন্তু এক অদ্ভুত স্তব্ধতা রুথকে জড়িয়ে ধরল, আর তার মার আর কিছুই বলার নেই। তাই রুথও রিসিভারটা ক্রেডেলের ওপর রেখে দিল এবং বসবার ঘরে চলে গেল। সেখানে গিয়ে সে তার ভারী দেহটা সোফায় এলিয়ে দিল। প্রশ্নগুলো বারবার তাকে বিরক্ত করছিল, তার সঙ্গে অসহযোগিতা করছিল। কেন করলাম এটা? আমি কেন করলাম? কেন কেন আবার আমার মধ্যে এই জিনিসটা হলো? আমি নিজেকে কেন ধরে রাখতে পারলাম না? কেন সেই সব ডাক্তার কেউ কেউ কি আমাকে একবারও সাহায্য করতে এগিয়ে আসবে? হ্যাঁ, যদি কেউ আমাকে আদৌ এগিয়ে না আসে সাহায্য করতে। কথাটা মনে হতেই শিউরে উঠল রুথ। ছেলেবেলায় সে ছিল একেবারে স্বাভাবিক, কখনো একটুকু গোলমাল লক্ষ্য করা যায়নি তার মধ্যে। তখন তার বাবা রীতিমতন একজন বিত্তবান পুরুষ ছিলেন, আর তার অনেক অর্থ এবং সম্পত্তি ছিল। সান ফ্রান্সিসকোতে তাদের একটা সুন্দর দোতলা বাড়িও ছিল। স্কুলের প্রতিটি পরীক্ষায় প্রথম হতো সে, আর ছাত্রী হিসাবেও দারুণ মেধাবী ছিল। শুধু তাই নয়, স্কুলে ভালো মেয়ে হিসাবে তার খ্যাতি ছিল এবং জনপ্রিয়তাও ছিল। সহপাঠিনী থেকে শুরু করে ক্লাস টিচার সবাই তাকে ভালোবাসত, সবাই তাকে সম্মান দিত। কিন্তু সে চুরি করেছিলেন, এমনকি সেই সময়ও। তার প্রথম অপরাধ হলো ফ্যানি রাইটারের একটা সুন্দর নীল রঙের পেন্সিল বক্স চুরি করা, আর সেইটা সে তার বাড়ির লোকদের দেখিয়ে ভুল করেছিল। আর সেই থেকে সবাই জেনে গিয়েছিল, বাড়ির প্রত্যেকে জেনে গিয়েছিল সে একজন চোর। রুথ মুডি, এখন তার বয়স 28। বসবার ঘরে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সে। সেই 13 বছর বয়সে যে যন্ত্রণা শুরু হয়েছিল, আজও সে সেই যন্ত্রণাতেই ভুগছে। না, অবশেষে রুথ মনস্থির করে ফেলেছে, আগেও যেমন সে স্থির করে ফেলেছিল। না, এটা তার অতীতের কোনো কলঙ্ক নয়, হতেই পারে না। তার অতীত ছিল অত্যন্ত ভালো। সেই অতীতে সে ছিল ফুলের মতো নিষ্পাপ আর কলঙ্ক শূন্য। কোনোভাবেই কেউ তার অতীতের কার্যকলাপের সম্বন্ধে বদনাম করতে পারবে না। তার অতি বড় শত্রু তার দিকে আঙুল দেখিয়ে বলতে পারবে না সে অসতী কিংবা কলঙ্কিনী। তবু প্রশ্ন নিরুত্তর থেকে যায়, কেন কেন সে চুরি করেছিল? কেনই বা সে ওয়াশিংটন এভিনিউ ডিপার্টমেন্টাল স্টোর থেকে সুতোর কাটিং চুরি করতে গেছিল? কেন? আর সেই সস্তা দামের মুক্তোর বোতামই বা সেখান থেকে কেন সরাতে গেল? আর কেনই বা সে 4th এভিনিউর এক দোকান থেকে ইভিনিং ব্যাগ হাত সাফাই করতে গেল? তারা বুঝতে পেরেছিল, তারা সবাই তারা রল্ফকে ডেকে পাঠিয়েছিল। তারা উপলব্ধি করেছিল যে প্রকৃতপক্ষে এটা রুথের স্বভাব নয়। দোকান থেকে দাম না দিয়ে কোনো জিনিস তুলে আনা, না 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 না, এইটা রুথের স্বভাব নয়। তবে রুথ যে একটা সমস্যা, তা বেশ স্পষ্টই বোঝা যায়। সব কিছু বেশ সহজভাবেই গ্রহণ করা হয়। রল্ফ তার স্ত্রীর চুরি করা বিল মিটিয়ে দিয়েছিল পরে। রুথের নাম, তার চেহারার বিবরণ সবটাই ফাইলে রেকর্ড করে রাখা হয়েছিল, যাতে ভবিষ্যতে এই ঘটনার পুনরাবৃত্তি হলে তাড়াতাড়ি হাতের কাছে রেফারেন্স পাওয়া যায়। রুথ ঘুমিয়ে পড়েছিল। 11টার সময় হঠাৎ ঘন্টার শব্দ শুনে তার ঘুম ভেঙে গেল। প্রথমেই তার দৃষ্টি থমকে দাঁড়ালো টেলিফোন রিসিভারের ওপর।
তারপর সে বুঝতে পারল দরজায় সম্ভবত কেউ কলিং বেল টিপেছে। দরজার ওপারে এক আগন্তুক দাঁড়িয়েছিল, ঠোঁটে টব্যাকো পাইপ। রুথ দরজা খুলে দাঁড়াতেই লোকটা তার মাথার টুপিটা খুলে নামিয়ে নিল রুথকে সম্মান জানাতে। রুথের কাছ থেকে আহ্বান না পেয়ে সে ঘরে পা রেখে দিল এবং দরজাটা বন্ধ করে দিল। ছোটখাটো বেটে চেহারার লোক সে, রোদে পোড়া মুখ, পাতলা পাতলা চুল, বেশ চকচক করছিল এবং তার পরনের পোশাকটার অনেক জায়গায় ছেঁড়া ছিল। আচ্ছা, আপনি কি রুথ মুডি? হ্যাঁ, কেন? রুথ ভয় পাওয়ার চেয়ে বিরক্ত হলো বেশি। মিসেস মুডি, আপনার সাথে আমার কিছু জরুরি কথা ছিল, ভেতরে আসতে পারি? কি ধরনের কথা বলুন তো? দেখুন, আপনি যদি কিছু বিক্রি করতে চান তাহলে। না 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 না, আমি এখানে কিছু বিক্রি করতে আসিনি, আমি এখানে কিনতে এসেছি মিসেস মুডি। একরকম বিনা অনুমতিতে সোফার ওপর বসে পড়ল সে। ধারালো ছুরির মতন প্যান্টের ক্রিজ যাতে ভেঙে না যায়, লোকটা হাঁটুর ওপর তার ট্রাউজার তুলে নিল। আশা করি আপনি আমার কথাগুলো ঠিক বুঝতে পারছেন। কথাটা কিন্তু আপনার স্বামীর ব্যাপারে। রুথের সারা শরীর থরথর করে কেঁপে উঠল। ঘরের অপর প্রান্তে একটা চেয়ারের ওপর বসে রুথ জিজ্ঞেস করল, সরি? আচ্ছা, $1000 বলে আপনার কেমন লাগবে? রুথ বিস্মিত। কি বললেন? হ্যাঁ, ঠিকই শুনেছেন। আসলে কি বলুন তো, আপনার কাছে আমার একটা ছোট্ট প্রস্তাব ছিল, আর আপনি যদি সেই প্রস্তাব মতন কাজ করেন তাহলে ডাকযোগে কিন্তু $1000 পেয়ে যেতে পারেন। শুনেছি আপনার স্বামী নাকি বড্ড অর্থ কষ্ট পড়েছে, আর আপনি যদি আমার কথা মতন কাজটা না করেন তাহলে তো ওনার অর্থ কষ্টটা বেড়ে যাবে, তাই না? তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। না। বেশ, আমাকে তাহলে একটু বুঝিয়ে বলতে দিন। ধরুন আপনি যদি কোনো লোকের বস হতেন এবং এটা যদি দেখতেন যে তার স্ত্রী দোকানের খদ্দের সেজে জিনিসপত্র চুরি করতে অভ্যস্ত, তাহলে? দুহাত দিয়ে রুথ নিজের মুখ ঢাকলো। তাহলে এবারে আমার কথাটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ব্যবধান সামান্য, তাই নয় কি? মানে আমি বলতে চেয়েছি, আজকালকার দিনে যে কোনো পুরুষের জীবনেই তার স্ত্রীর ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি কি বলছি সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন, কি পাচ্ছেন না? আপনি কি করে জানলেন? রুথ বিমর্ষভাবে বলল, এই খবর আপনাকে কে দিল? সে কথা আমাকে জিজ্ঞেস করবেন না মিসেস মুডি। ধরে নিতে পারেন কোন এক বিশেষ সূত্রে জেনেছি, তবে ঘাবড়াবার কিছু নেই। লোকটি নিজের কথার জের টেনে আবার বলল, বুঝলেন, এটা এক ধরনের অসুখ, যেমন ধরুন ওই ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া, এই রকম ধরনের আর কি। এই ব্যাপারে আপনি নিজেকে কোনো সাহায্যই করতে পারবেন না। আপনি কত চান? আমি আপনার ওই নকল জুয়েলারি চাই না মিসেস মুডি। আমি তো আপনাকে বললাম আমি এখানে কিনতে এসেছি। কি কিনতে? আমাদের হয়ে আপনাকে একটা কাজ করতে হবে, তার বিনিময়ে আপনাকে $10,000 দেওয়া হবে। এটা আমার প্রতিশ্রুতি বলে ধরে নিতে পারেন, আর এর মধ্যে আপনাকে কিছু হারাতে হবে না। তা আমাকে দিয়ে আপনারা কি কাজ করাতে চান? এই মুহূর্তে আপনাকে আমি সে কথা বলতে পারছি না, তবে আমার এক বন্ধু আছে জানেন, সেই আপনাকে সব কথাটা খুলে বলবে। এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। মাথায় একটা টুপি, গায়ে কোটটা চাপিয়ে আমার সাথে চলুন। আমার বন্ধু সমস্ত কাজটা দেখাশোনা করছে। বিশ্বাস করুন মিসেস মুডি, কাজটা না খুবই সহজ, আর আপনি তো এক মুহূর্তের জন্য বিরক্ত হবেন না। রুথ এবার লোকটার দিকে কঠিন চোখে তাকালো। তারপর সে বলল, আমি আপনার সঙ্গে যাচ্ছি না। নিজেকে মানিয়ে নেবার চেষ্টা করুন। আপনার সাহায্যের জন্য আমরা আগ্রহী নই ম্যাডাম, কিন্তু আমরা ভেবেছিলাম আমরা আপনার মধ্যে একটা পরিবর্তন আনব, অন্তত চেষ্টা করতাম। কিন্তু আপনি যদি আমাদের সাথে কাজ করতে রাজি না হন। আরে আপনি বুঝতে পারছেন না, পারবো না আমি। হাসল সে এবং পকেটে হাত ঢোকালো।
পকেট থেকে একটা বিজনেস কার্ড টেনে বের করলো সে। সে কার্ডের ওপর চোখ রেখে পেন্সিলে দাগ দেওয়া অংশটি পড়ল সে। অটোমিভিয়াস অ্যান্ড কোম্পানি, 170/15 ক্রাউন রোড। আচ্ছা, এখানে আপনার স্বামী কাজ করে, তাই না? রুথ তাড়াতাড়ি বলল, বাট আই এম নট ড্রেসড। এই মুহূর্তে আমি আপনার সাথে যেতে পারছি না। বেশ, আমার কোনো তাড়া নেই, আমি আপনার জন্য অপেক্ষা করতে পারি মিসেস মুডি। এক মুহূর্তের জন্য পরস্পরের দিকে তাকালো তারা। তারপর রুথ একরকম দ্রুত পায়ে বেডরুমের দিকে এগিয়ে গেল। আধ ঘন্টার মধ্যে তাদের ট্যাক্সিতে দেখা গেল। রোদে পোড়া লোকটি ট্যাক্সি ড্রাইভারকে শহরতলির এক ভদ্র হোটেলের নাম বলল। রুথ পেছনের সেটে একেবারে এক প্রান্তে বসেছিল, জানালার দিকে তাকিয়ে। লোকটার দিক থেকে মুখ ফিরিয়েই বসেছিল সে। হয় তার বুক কাঁপছিল। সেটা ঢাকার জন্যে সে তার হাত দুটো বুকের ওপর মুড়ে রেখেছিল। লোকটাও চুপ করে থাকতে চাইল জানালার দিকে তাকিয়ে। তাকে কেমন চিন্তিত বলে মনে হচ্ছিল। কিন্তু ট্যাক্সিটা যখন হোটেলের এক প্রখ্যাত প্রবেশ পথে ঢুকল, তখন তার মুখটা বেশ উজ্জ্বল হয়ে উঠল। 408 নম্বর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে সেই লোকটা বলল, মিসেস মুডি, আপনি এবারে একটু রিল্যাক্স করে নিন। আমার বিশ্বাস আমার বন্ধুকে আপনার খুব ভালো লাগবে, সে খুব ভদ্র। ভদ্রলোকের পরনে ব্রোকেটের লম্বা ঢিলা গাউন এবং মুখে টার্কিশ সিগারেট। 408 নম্বর ঘরটাকে সে নিজের বাড়ি ঘর করে রেখেছিল। বোঝাই যাচ্ছিল না যে সেটা একটা নাম করা হোটেলের কোনো একটা ঘর। তবে হাওয়া বাতাসের একটু অভাব ছিল এই যা। একটা দোলা পাকানো সোফার ওপর বসেছিল সে। কফির টেবিলটা সে তার অফিস ডেস্ক হিসেবে ব্যবহার করছিল। আর টেবিলের ওপর কতগুলো কাগজ ইতস্ততভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখা ছিল এবং একটা কাগজের ওপর কি যেন লিখছিল সে। আর তার জিভ এবং মুখ থেকে ঈষৎ বেরিয়ে এসেছিল। রুথ এবং রোদে পোড়া লোকটিকে ঘরে ঢুকতে দেখে লোকটি চোখ তুলে তাকালো। তার কঠিন মুখটা সেই মুহূর্তেই বদলে গেল। মুখে হাসি ফুটে উঠল। লেখা শেষ করে টেবিলের ওপর রেখে দিল সে এবং তাদের আসার জন্যে আহ্বান জানালো। আপনি নিশ্চয়ই রুথ মুডি? ভদ্রলোক বড় নম্রভাবেই তাকে সাদর আহ্বান জানালো। ভেতরে এসে সিটের উপর বসুন, এ ঘরে এটাই একমাত্র আরামদায়ক জায়গা। তারপর সে অপর লোকটির দিকে তাকালো। মিসেস মুডির জন্য ড্রিঙ্কের ব্যবস্থা করবেন না? হ্যাঁ, নিশ্চয়ই। মিসেস মুডি, আপনি কি নেবেন বলুন? একটা কফি। নিশ্চয়ই। ভদ্রলোক সেই লোকটির দিকে তাকিয়ে তাকে কফির ব্যবস্থা করতে বলল। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আনছি। লোকটা সেখান থেকে চলে গেল। তারপর মিসেস মুডি? লোকটা পেছন দিকে হেলান দিয়ে হাত দুটো হাঁটুর ওপর রাখলো। আমার বন্ধু কি প্ল্যানের কথা আপনাকে বলেছে? না তো। তা একরকম আগে থেকে না বলে ভালোই করেছে। আমি আপনাকে পুরোটা বুঝিয়ে বলছি। সিগারেটটা অ্যাশট্রেতে গুজে দিল সে। দেখুন, কাজটা কিন্তু খুব সহজ। মিসেস মুডি, এক বিশ্বস্ত সূত্রে আমরা খবর পেয়েছি আপনি নাকি চুরিতে হাত পাকিয়েছেন। তবে তার জন্য আফসোস কিংবা ঘাবড়াবার কিছু নেই। আমার এবং আমার বন্ধুর, আমাদের দুজনেরই ধারণা এর জন্য আপনাকে অপরাধী ভাবা যায় না। এটা যে একটা অসুখ তা আমরা জানি, এবং আপনার সেই অসুখের প্রতি আমাদের যথেষ্ট সহানুভূতি আছে মিসেস মুডি। কি মনে হয়, নেই? রোদে পোড়া লোকটা মাথা নাড়ল। অতএব ভদ্রলোক বলল, আমাদের হয়ে আপনাকে একটা ছোট্ট কাজ করে দিতে হবে। আশা করি আপনি অস্বীকার করবেন না, কারণ কাজটা করে দিলে আপনি... সে কথা আমি বলে দিয়েছি হ্যারি। ভালো, খুব ভালো। তাহলে ও ব্যাপারে আমার আর আলোচনা করার কোনো দরকার নেই। তবে আপনার সপক্ষে বলতে পারি মিসেস মুডি, এই কাজে যাই ঘটুক না কেন আপনি অবশ্যই নিরাপদে থাকবেন, বুঝলেন? আপনাকে দিয়ে যে কাজটা করাতে চাইছি তার জন্য আমাকে গ্রেপ্তার হতে হবে না। হ্যাঁ, দেখুন মিসেস মুডি, আইনত আপনার এই ছোটোখাটো চুরির জন্য আপনাকে দায়ী করা যাবে না। অবশ্যই জীবনে এরকম দু একটা ঘটনা ঘটে গেছে এর আগে, আপনি যখন চুরি করেছিলেন, কারণ আপনাকে চুরি করতেই হতো। চুরি করা আপনার স্বভাব নয়, এটা আপনার একটা অসুখ বলা যেতে পারে।
আপনার এই অসুখের কথা এখন কোনো দোকানির কাছে আর অজানা নয়। এসব কারণে বলতে পারি, যদি বা আপনি ধরা পড়ে যান, সেক্ষেত্রে চুরি করা জিনিসটা আপনি ফিরিয়ে দিলে ব্যাপারটা আর বেশি দূর করাবে না। ব্যাস এই পর্যন্তই। রুথের কণ্ঠস্বর অসম্ভব কাঁপতে থাকে, ভয়, উত্তেজনায়। তার চোখ মুখের ভাব দেখে মনে হলো মনের সঙ্গে প্রচণ্ডভাবে সংগ্রাম করছে সে তখন। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না, কি বলছেন আপনারা এগুলো? প্লিজ প্লিজ আমায় বলতে দিন। হ্যাঁ, ভদ্রলোক তার কথার জের টেনে বলল, আমাদের কাছে খবর আছে চুরির অপরাধে 3বার পুলিশ আপনাকে বাড়ি থেকে তুলে এনেছিল। লোক জানাজানির ভয়ে দোকানের ন্যায্য পাওনা আপনার স্বামীকে মিটিয়ে দিতে হয়েছিল এবং সেজন্য আপনার স্বামীকে ধার করতে হয়েছিল। মিসেস মুডি, সে ধার কিন্তু আজও শোধ হয়নি। রুথের হাতের কফির কাপটা কেঁপে উঠল। কোনো রকমে কাপটা সে টেবিলের ওপর নামিয়ে রাখলো। ভদ্রলোকের কথা শুনে তার সারা শরীরের মধ্যে যেন বিদ্যুৎ খেলে গেল। তার মানে এর থেকে স্পষ্ট বোঝা যায় এখন আপনি একজন পরিচিত চোর। কি হলো মিসেস মুডি, ঠিক বলছি তো? ডিপার্টমেন্টাল স্টোর্স এবং পুলিশের লোকেরা আপনাকে বেশ ভালো করেই চিনে গেছে। তাই বলছি, কিছু চুরি করতে গিয়ে আপনি যদি একান্তই ধরা পড়ে যান, তাদের বিশেষ কিছু এসে যাবে না। আসলে জানেন তো, সুতোর কাটিং চুরি অপরাধের চেয়ে খুব বেশি অপরাধ তো আর হবে না। রুথ বড় বড় চোখ করে তাকালো এবং সে রোদে পোড়া লোকটা মুখে সে অদ্ভুত ধরনের শব্দটা আবার পড়ল। মিসেস মুডি, আমাদের বক্তব্যটা এবার স্পষ্ট করে বুঝতে পেরেছেন তো? আসুন এবার আমাদের প্ল্যানটা খুলে বলি আপনাকে। কফির টেবিলের ওপর থেকে একটা কাগজের শীট তুলে নিল সে। ভালো করে মন দিয়ে শুনুন যা বলছি। আপনার আসল কাজ হলো আগামীকাল বেলা 12:15 47 স্ট্রিটের ট্রাভেলস নামে এক দোকানে আপনাকে প্রবেশ করতে হবে। জায়গাটা হয়তো আপনার জানা নাও থাকতে পারে, পরে আরেকবার বুঝিয়ে দেবো। জুয়েলারির দোকান, বহু পরিচিত। আপনাকে একটা নির্দিষ্ট কাউন্টারে গিয়ে দাঁড়াতে হবে। তার একটা ছক আমি আপনার জন্য তৈরি করে রাখবো। আপনার কাজ হবে সেই কাউন্টারের সেলসম্যানকে যেভাবেই হোক আপনার প্রতি আকৃষ্ট করে রাখা। আপনি তাকে একটা নির্দিষ্ট ট্রে বার করতে বলবেন, আর সেই ট্রের বিবরণ আমি আপনাকে দিয়ে দেব পরে। ট্রের মধ্যে বিভিন্ন দামের বিভিন্ন সাইজের হীরের আংটি সাজানো থাকবে। তারপর মিনিট খানেকের মধ্যে আপনি যখন ট্রের ওপর সাজানো দামি হীরের আংটিগুলো পরীক্ষা করে দেখতে থাকবেন, তখন হঠাৎ দোকানে একটা গোলমালের সৃষ্টি হবে। গোলমালটা আমরাই বাঁধিয়ে দেবো মিসেস মুডি। কেন? বেটে রোদে পোড়া লোকটা হাসল, উপভোগ করার হাসি। ভদ্রলোক বলতে থাকে, 10 জনের মধ্যে অন্তত একজন সেলসম্যান দোকানের বাইরে গন্ডগোল দেখে মনে হয় অজান্তে কিংবা ইচ্ছাকৃতভাবেই লোক খদ্দেরের সামনে দামি গয়নার ট্রেটা ফেলে রেখে যাবেই যাবে। যেভাবেই হোক তার মনটা সাময়িকভাবে বিচ্ছিন্নত হয়ে পড়বেই। আর ঠিক এই সুযোগে ট্রের ওপর থেকে দামি হীরের আংটিটা আপনি আপনার নিজের হাতের কোনো আঙুলে পরে নেবেন। বুঝতে পারছেন তো? কাজটা কিন্তু খুব দ্রুত সারতে হবে মিসেস মুডি। তারপর দরজার দিকে এগিয়ে যাবেন স্বাভাবিকভাবে। ঠিক এইভাবেই কাজটা এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের। রুথ মুডির হাত পা কেমন অবশ হয়ে আসে, ঠান্ডা হয়ে আসে। তার মুখটা ফ্যাকাশে দেখায়। আর হ্যাঁ, আপনাকে খুব একটা ব্যস্ততা দেখাতে হবে না, কিংবা দৌড়তেও হবে না। বুঝতে পেরেছেন? স্বাভাবিকভাবেই হেঁটে আসবেন দরজার দিকে। বাইরে বেরিয়ে এসে দেখতে পাবেন একটি লোক হলুদ রঙের টিনের কৌটো হাতে চিলড্রেন ওয়েলফেয়ার ফান্ডের জন্য চাঁদা তুলছেন। আপনার তখন কাজ হবে সেই হীরের আংটিটা লোকটির হাতের হলুদ টিনের বাক্সে ফেলে দেওয়া এবং সেখানে কিন্তু আর এক মুহূর্ত দাঁড়াবেন না মিসেস মুডি। এক কোনায় গিয়ে দাঁড়াবেন। সেখানে আপনার জন্য একটা ট্যাক্সি দাঁড়িয়ে থাকবে। কোনো কথা না বলে আপনি সোজা ট্যাক্সিতে গিয়ে উঠে বসবেন এবং ট্যাক্সি ড্রাইভারকে আপনার বাড়ির ঠিকানা দেবেন। ব্যাস, আপনার কাজ এখানেই শেষ মিসেস মুডি। রুথ প্রথমেই কিছু বলতে পারে না। দরজার দিকে তাকালো সে। তারপর উদ্দেশ্যহীনভাবে জানলার দিকে তাকালো। কফির কাপটা সে হাতে তুলে নিল, কিন্তু কফি তখন ঠান্ডা এবং বিস্বাদ হয়ে গিয়েছিল। না না, এই কাজ আমি করতে পারবো না। না কিছুতেই করতে পারবো না আমি এই কাজ। ফিস ফিস করে রুথ বলল, এই কাজ আমি করতে পারি না। ভদ্রলোক শান্তভাবে বলল, আপনাকে তো আমি আগেই বলেছি, আপনার কোনো ভয় নেই। আপনি সম্পূর্ণ নিরাপদ মিসেস মুডি। আপনাকে আদৌ কোনো কিছু হারাতে হচ্ছে না। তাছাড়া ধরুন, যদি সেই জুয়েলারি দোকান থেকে বেরোবার আগেই আপনাকে থামতে হলো, তখন আপনি নিজেকে তাঁদের হাতে সঁপে দেবেন। ট্রাভেলসের লোকেরা আপনার মেজাজের কথা জানতে পারবে, তখন আর আপনার কোনো ক্ষতি হবে না। সে কথা তো আপনিও জানেন, তাই নয় কি? আর বুঝতে পারছেন, সেটা হবে চিকিৎসা শাস্ত্রে আর একটা বিপর্যয়।
এই আর কি। না 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 না, এই কাজ আমি পারবো না। আমার কেমন গোলমেলে হয়ে যাচ্ছে সব কিছু। সে নার্ভ আমার নেই। নার্ভের কথা বলছেন আপনি মিসেস মুডে? ভদ্রলোক আবার হাসলেন। সত্যি বলছেন? সত্যি নার্ভের কথা বলছেন? এই কাজ আমি করতে পারবো না। ভদ্রলোক এবার সেই বেটে রোদে পোড়া লোকটির দিকে তাকালো। তুমি যে বললে মিসেস মুডির ব্রেন আমাদের হয়ে কাজ করছে, কিন্তু রোদে পোড়া লোকটা হাসল। তার হাসিটা অত্যন্ত বিশ্রী দেখাচ্ছিল। কি মনে হতে সে হাতটা নিজের কোটের পকেটে ঢুকিয়ে দিল। রুদ ব্যাপারটা সুবিধে মনে করলো না। সে তাড়াতাড়ি বলে, না না না, বলুন আমাকে কি কাজ করতে হবে, বলুন না, আমি সব কাজ করে দেবো। ট্রাভেলস জুয়েলারির বাইরেটা বেশ সাজানো, রুচিসম্মত, তবে কোনো ভণ্ডামি ছিল না। শোকেসে দামি মণিমুক্ত ছড়ানো ছিল। রুথ সেদিকে তাকিয়ে ভাবল, কোনো অভিজ্ঞ জহুরিকে দিয়ে এই মণিমুক্তগুলোর দাম যাচাই করবার কোনো দরকার নেই। ওগুলো দেখলেই বোঝা যায় যে বেশ দামি এবং দুষ্প্রাপ্য। রুথের পরনে সুন্দর দামি পোশাক, মাথায় ততোধিক সুন্দর সদ্য কেনা টুপি, অথচ সামনের প্রবেশপথ দিয়ে চোরের মতন ঢুকল সে। সেই ভদ্রলোক আগের দিন তাকে ট্রাভেলস জুয়েলারির একটা স্কেচ দেখিয়েছিলেন। জুয়েলারির ভেতরে প্রবেশ করেই সে চিনতে পারল কোথায় ক্যাশ কাউন্টার, কোথায় দামি হিরে জহরতের কাউন্টার। সব 15 থেকে 20টা কাউন্টার ছিল সেখানে, এবং প্রত্যেক কাউন্টারে সুসজ্জিত সেলসম্যান খদ্দেরদের সাদর আহ্বান জানানোর জন্য অপেক্ষা করছিল। তাদের সবার পরনে ছিল কালো রঙের স্যুট এবং ধূসর রঙের টাই ঝুলছিল গলায়। প্রায় 1 ডজন লোক বিভিন্ন শোকেস ঘুরে ঘুরে দামি হিরে চুনিপান্না দেখাচ্ছিল। রুথ তার নির্দিষ্ট কাউন্টারের সামনে গিয়ে দাঁড়ালো। সেলসম্যান ঈষৎ মাথা নিচু করে জিজ্ঞেস করলো যে সে তার কোনো কাজে লাগতে পারে কিনা। হ্যালো ম্যাম, হাউ ক্যান আই হেল্প ইউ? শান্ত এবং একটু বুঝিবা কাঁপা গলায় বলতে গিয়ে তার হাত দুটো কাঁপছিল। হে ঈশ্বর, আমাকে একটু দেখো প্লিজ। ওই তো, ওই ট্রেটা। কাঁপা কাঁপা হাত দুটো সে কাউন্টারের ওপর রাখলো। এক্সকিউজ মি, ওই দ্বিতীয় সেলফের ট্রেটাকে একটু দেখতে পারি? ও শিওর ম্যাডাম। এমনভাবে সে কথা বলল রুথের রুচি তারিফ করার মতো যেন। এই ডায়মন্ডগুলো আমাদের সব থেকে এক্সক্লুসিভ ডায়মন্ড। শোকেসের দ্বিতীয় সেলফটা তালা লাগানো ছিল। সেলসম্যান তালাটা খুলে ট্রেটি বার করলো। ভেলভেটের ট্রের ওপর দামি হিরের আংটি জল করছিল। রুথের চোখ দুটো চিকচিক করে উঠল। আপনি কোনটা নেবেন বলুন? না, আমি এখনো ঠিক চয়েস করে উঠতে পারছি না। তার দৃষ্টি তখন নিবদ্ধ ছিল বড় সাইজের হিরের আংটিটার ওপর। দারুণ জল করছিল সেই আংটিটা। এরপর কি ঘটবে? কি বা ঘটতে পারে? নিজের মনকে প্রশ্ন করল সে। উত্তরটা সে একরকম সঙ্গে সঙ্গে পেয়ে গেল। সে যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে মাত্র 10 ফুটের মধ্যে একজন স্যুটেড বুটেড লোক হঠাৎ চিৎকার করে উঠল। একদম ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি এটা এরমভাবে দুম করে লেগে, ক্ষমা করে দিন প্লিজ। চিৎকারের মধ্যে থেকে তার বাকি কথাগুলো আর বোঝা গেল না। তার কথাগুলো কাঁচ ভাঙার মতন ঝনঝন শব্দ তুলল কেবল। রুথ দেখল সেলসম্যানের মুখটা কেমন ফ্যাকাশে সাদা হয়ে গেছে হঠাৎ গোলমালের আওয়াজ শুনে। ভদ্রলোকের হাতে একটা ছাতা ছিল। ছাতার হাতলটা ছিল ভারী ধাতব বস্তুর তৈরি। অসাবধানতার বশে ছাতাটা বন্ধ করতে গিয়ে ছাতার হাতলটা একটা শোকেসের কাঁচে আঘাত করে এবং তাতেই কাঁচটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়।
সেলসম্যান মুহূর্তের জন্য রুথের দিকে তাকালো, যেন সে ট্রেটাকে আবার শোকেসের মধ্যে রেখে দিয়ে দুর্ঘটনাস্থলে ছুটে যেতে চায়। কিন্তু শেষ পর্যন্ত সে তা করল না। ট্রেটা কাউন্টারের ওপর ফেলে গেল সে, আর সেই মুহূর্তে রুথের দম বন্ধ হওয়ার উপক্রম হলো। তখন কে যেন তাগিদ দিচ্ছিল, যা করবার এক্ষুনি করে নাও। এইভাবেই 5টা সেকেন্ড কেটে গেল। রুথের এবার মনে পড়ল তাকে কি করতে হবে। ট্রের ওপর ডান দিকের কোণায় রুথের ঈপ্সিত হীরের আংটিটা পড়েছিল। তার হাতটা ধীরে ধীরে সে আংটির ওপর চেঁকে বসল। মুহূর্তের মধ্যে অপারেশন সাকসেসফুল। হীরের আংটিটা সে তার কোটের পকেটে চালান করে দিল এবং তারপর লম্বা লম্বা পা ফেলে বাইরে বেরোবার পথে পা বাড়ালো। মাত্র 15 গজের দূরত্ব, কিন্তু সামান্য এই পথটুকু অতিক্রম করে প্রবেশ পথের দরজাটা পিছনে ফেলে রাস্তায় নামার সময় তাকে খুব ক্লান্ত, বিষণ্ণ দেখাচ্ছিল। আলো ঝলমলে রাস্তা, পথচারীরা দ্রুত হাঁটছিল। মাঝে মাঝে তাদের হাসি ঠাট্টার শব্দ এবং হাই হিল জুতোর খটখট শব্দে মুখর হয়ে উঠছিল জায়গাটা। কেউ কারো দিকে তাকাচ্ছিল না। সবকিছুই স্বাভাবিক বলে মনে হলো রুথের। অন্তত সব দেখে শুনে এই মুহূর্তে তার ধারণা হলো তার থেকে অহেতুক তাকিয়ে সময় নষ্ট করবার মতন অবসর কারোর ছিল না তখন। তবু সে ভয় পেল। দেবেন চিলড্রেন ফান্ডসে কিছু দিন, বলছি চিলড্রেন ফান্ডসে একটু সাহায্য করুন না। দাদু, এই যে দাদু, শুনছেন? যা চলে গেল। যাই হোক, সেই রোদে পোড়া লোকটাকে দেখে সে একটু আশ্বস্ত হলো। লোকটার হাতে একটা টিনের কৌটো। মাঝে মাঝে সে সেই টিনের কৌটোটা পথচারীদের সামনে দেখাচ্ছিল। তার সঙ্গে সঙ্গে খুচরো কয়েকটা ঝনঝন শব্দ উঠছিল। দিন না। রুথ মনে মনে তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করল। ম্যাডাম, চিলড্রেন ফান্ডসে কিছু সাহায্য করবেন? রুথ যেন স্বপ্নের ঘরে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই বলে সে কৌটোটার ওপর হাত রাখতে গিয়েও একটু বেশি সময় বুঝি ঝুঁকে থাকলো। লোকটা কৌটোটাতে ঝাঁকুনি দিতে গিয়ে দ্রুত বলল, ওই কোনায় একটা ট্যাক্সি দাঁড়িয়ে আছে ম্যাডাম, আপনি তাড়াতাড়ি বাড়ি চলে যান। রুথ মাথা নেড়ে অস্ফুটে বলল, হ্যাঁ হ্যাঁ, চলে যাচ্ছে। বিপরীত দিকে যাওয়ার জন্য ফিরে দাঁড়াতে গিয়ে রুথ দেখল একজন বয়স্ক মহিলা লোকটার কৌটোয় একটা কোয়ার্টার কয়েন ফেলল এবং রোদে পোড়া লোকটার মুখটা কৃতজ্ঞতায় উজ্জ্বল হয়ে উঠল। অবশ্য পর মুহূর্তেই সে হাসিটা মুখ থেকে মিলিয়ে গেল সেই বয়স্ক মহিলা অন্যদিকে ঘুরে দাঁড়াতেই। রুথ ট্যাক্সিতে উঠে বসল। কিন্তু মাঝপথে না আসা পর্যন্ত সে তার নিজের বাড়ির ঠিকানা কিছুতেই মনে করতে পারল না। রাতে বাড়ি ফিরে রল্ফ মুডি তার স্ত্রীর চোখে জল থেকে বিস্মিত হলো। রুথ, কি হয়েছে? কোনো গন্ডগোল? উফ রল্ফ, প্লিজ। একটা অশুভ সম্ভাবনার কথা মনে করে রল্ফের মুখটা কালো হয়ে গেল। সে কি আবার সেরকম কিছু ঘটলো নাকি? রুথ বিমর্ষভাবে মাথা ঘোরালো। এবার ঘটনাটা কি শুনি। কোনো রকম সে তার রাগ চেপে জিজ্ঞেস করলো, কি নিয়েছো? কোত্থেকে? ট্রাভেলস। কি বললে? রুথ অস্ফুট স্বরে বলল, ট্রাভেলস, দ্যাট ফেমাস জুয়েলারি শপ। না রুথ, জুয়েলারি নয়। রল্ফ, তুমি বুঝতে পারছো না, আমি ওটা নিইনি, আমি ওটা চুরি করেছি। আমি একটা জিনিস চুরি করে ফেললাম রল্ফ। ইতিমধ্যে রল্ফের রাগ একটু পড়ে গিয়েছিল। এবার সে রুথের কাছ থেকে সমস্ত ঘটনা সবিস্তারে শুনল। আমি তখন এত ভয় পেয়ে গেছিলাম, আমি বুঝতে পারছিলাম না আমার কি করা উচিত। রুথ তার স্বামীর একটা হাত জড়িয়ে ধরে বলল, রল্ফ,
তুমি আর মা এতদিন ধরে আমাকে যে সাজেশন দিয়েছ আমি সেটা করতেই যাচ্ছি। আমি নেব ডাক্তারের পরামর্শ। ডাক্তারের কাছে যাবে, যাও, তবে খুব দেরি করে ফেলেছ। আর এত দেরিতে রোগ সারে কিনা আমি জানি। দেখো, সুতোর কাটিং কিংবা হ্যান্ডব্যাগ নেওয়ার ঘটনা এটা নয় রুথ, এটা বেশ দামি জিনিস বলেই মনে হচ্ছে। ঈশ্বরই জানেন যে কত দামি এই জিনিস। কিন্তু আমি তো কাজটা করতে চাইনি, তারা আমাকে করতে বাধ্য করিয়েছে। এই ব্যাপারে তারা আমাকে ব্ল্যাকমেল করছিল। তাহলে এই কথাই কি আমরা পুলিশকে বলবো? পুলিশ? নিশ্চয়ই, পুলিশকে তো আমাদের খবর দিতেই হবে রুথ। কেন, তুমি কি মনে করো না? কেন কেন পুলিশকে খবর দেওয়া কি খুব জরুরি নাকি? হ্যাঁ, কারণ এটা অত্যন্ত বিপজ্জনক একটা ব্যাপার। ধরো, তোমাকে যদি জুয়েলারি সেলসম্যান চিনতে পারে, যদি তার বর্ণনার সঙ্গে তোমার চেহারার বিবরণ হুবহু মিলে যায়, তাহলে রুথ ব্যাপারটা আসলে যা ঘটেছে তার থেকেও বেশি মারাত্মক হয়ে উঠতে পারে। তুমি কি এসবের কিছুই বুঝতে পারছো না রুথ? রুথ, আর দেরি না করে এক্ষুনি পুলিশকে খবর দেওয়া উচিত। রল্ফ ক্রেডেল থেকে রিসিভারটা তুলে ডায়াল করতে যাবে, এমন সময় রুথ বলে উঠল, কিন্তু রল্ফ, তারা যদি আমার কথা বিশ্বাস না করে? ক্যাপ্টেন স্যামুয়েল রাইট। ক্যাপ্টেন স্যামুয়েল রাইটকে দেখেই মনে হয় তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী সে। রুথ মুডি তার কাহিনীর বিবরণ দিল তাকে সংক্ষেপে। সব শোনার পর রুথকে সে ঠিক অবিশ্বাসী না ভাবলেও তার উপদেশ খুব উৎসাহব্যঞ্জক বলে মনে হলো না। শুনুন শুনুন মিস মুডি, আশা করি আপনি কোনো কিছু গোপন করছেন না। করছেন কি? আমি বলছি না আপনার গল্পটা বানানো, তবে আমার এ ব্যাপারে নিজস্ব ধারণা হলো এ ধরনের গল্প সাধারণত বানানো বলেই মনে হয়, কিন্তু আমি হয়তো ভুলও হতে পারি। হ্যাঁ, তাই বলছি, এখন আপনি যদি এই লোকগুলোকে শনাক্ত করতে পারেন। রুথের স্বামী একটু উত্তেজিত হয়েই বলল, এই ব্যাপারে ও কেনই বা মিথ্যে কথা বলতে যাবে বলুন তো? আর ওর কি লাভ এতে? ক্যাপ্টেন মাথা নাড়ল। ওটা কোনো যুক্তি নয়। হ্যাঁ, আচ্ছা, একটা কথা বলুন আমাকে, কে বলতে পারে দামি হীরের লোক যার দাম কম করে হলো $8-10,000 তো হবেই, এই উনি ওর দুষ্কর্মের সহযোগীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে না? এমনও তো হতে পারে উনি জেনে গেছেন যে ট্রাভেলসের লোকেরা ওকে চিহ্নিত করে রেখেছে, এবং সেই অনুযায়ী দেখতে গেলে সেই ভয়ে উনি এখন আত্মরক্ষার জন্য নিজের সাফাই গিয়ে বানানো গল্প ফেঁদে বসেছেন পুলিশের কাছে। হতে পারে কি না এরকম? আমি অবশ্য বলছি না এরকমই কিছু ঘটনা ঘটেছে, কিন্তু এই কথা আবার ঠিক যে আমি বিচারকের আসনে বসে নেই। আমি একজন পুলিশের লোক মিস্টার মুডি, কিন্তু আমার কথাও তো হয়তো ঠিক। তাই তো আমি আবার বলছি, আমাকে সাহায্য করুন, আমার কথা বিশ্বাস করুন মিস মুডি। ক্যাপ্টেন রাইট গলার স্বর একটু নরম করে বলল, না না, আমি আপনাকে অবিশ্বাস করছি না। সবই মানলাম, আপনার কথা মতো এও মানলাম এটা একটা সিম্পল ডাকাতির কেস ছাড়া অন্য কিচ্ছু হতে পারে না, কি তাই তো? তবে সেই সঙ্গে আপনিও নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন একটা বিষয়, এই যে এই কথাগুলো আমি আর আপনি ছাড়া আর কজনই বা বিশ্বাস করতে পারে? বলুন তো একবার, ভাবুন ভাবুন। কাঁধ ঝাঁকিয়ে সে এমন ভঙ্গি করল যে অন্য কিছু বিশ্বাস করার মধ্যে তার যথেষ্ট সন্দেহ আছে এখনো। ঘরের মধ্যে কয়েক মুহূর্ত পায়চারি করল ক্যাপ্টেন রাইটস। আচ্ছা মিসেস মুডি, আপনি যদি আমাকে সেই লোকগুলোর ঘরের বিস্তারিত বর্ণনা দিতেন তাহলে কিন্তু তাদের ধরতে খুব সুবিধা হতো আমার। এই যে রোদে পোড়া মুখ, এরকম কত লোক আজকাল রাস্তায় অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে। নির্দিষ্ট কোন লোককে গ্রেপ্তার করবো বলুন একবার? এই সামান্য একটু বিবরণে এসব ক্রিমিনালদের হদিশ করা খুবই মুশকিল। আপনি কেন বুঝতে পারছেন না? আচ্ছা, তাছাড়া আপনি নিজেই বলছেন তারা ছিল অতি সাধারণ লোকের মতো, তাহলে? কিন্তু আপনারা তো হোটেলটা সার্চ করেছিলেন, আর আপনারা তো জানেন যে ওরা ওই ঘরেই ছিল। আমরা খবর নিয়েছি তো। আমরা যতদূর জেনেছি কেউ একজন ওই ঘরটা ভাড়া নিয়েছিল। হোটেলের রেজিস্টারে যিনি সাইন করেছেন তার ঠিকানাটা হলো ক্লিভল্যান্ডের, নাম হলো মিস্টার ফ্রেড জনসন।
এখন কথা হচ্ছে এই নামটা যে তার ছদ্মনাম নয় তারও কোনো প্রমাণ আমরা এখনো পর্যন্ত কিন্তু পাইনি। যাই হোক, ওই ক্লিভল্যান্ডের সেই ফ্রেড জনসনের কিন্তু ইন্টারোগেশন চলছে এখনো। কিন্তু কোনো হদিশ বা প্রমাণ পাওয়া যায়নি তার কাছ থেকে, এই তো। ঠিক তাই। হয়তো তারা তাদের চুলে রং পাল্টে ফেলেছে, কিংবা তাদের চেহারা বদলে ফেলেছে। আরে রোদে পোড়া মুখ, ওদের কাছে এই রং বদলাতে কতক্ষণ। রল্ফ টেবিলের ওপর আঙুল দিয়ে বিলি কাটলো, দুটো হাতের আঙুলগুলো গুনল। $10,000। ক্যাপ্টেন, ক্যাপ্টেন, ওরা প্রতিজ্ঞা করেছিল যে $10,000 রুথকে ডাকের মাধ্যমে পাঠিয়ে দেবে। আচ্ছা ক্যাপ্টেন, আমার স্ত্রীকে নির্দোষ প্রমাণ করার জন্য এটা কি যথেষ্ট নয়? এই $10,000 সঙ্গে সব কিছু মিলিয়ে ফেলবেন না মিস্টার মুডি। আপনার স্ত্রীর বর্ণিত গল্পটা যদি খাঁটি সত্যি হয় তাহলে সেই লোক দুটো চিহ্নই দেখতে পারবেন না কখনো। ক্যাপ্টেন চেয়ারের ওপর বসে পড়ে বলল, ওকে, হয়তো আপনার কথাই ঠিক। হয়তো ডাকাতির এক অভিনব প্রচেষ্টা, হতে পারে। হয়তো তাদের লোক ডিপার্টমেন্ট স্টোরে কাজ করে থাকবে, পসিবিলিটি আছে। এবং পরিচিত বিকারগ্রস্ত চোরেদের নাম ঠিকানা তারা তাদের সেই লোকেদের কাছ থেকে সংগ্রহ করে থাকবে, এটাও কিন্তু সম্ভব। হয়তো এইভাবেই তারা আপনার নাম ঠিকানা সংগ্রহ করে থাকবে। কি বলেন মিসেস মুডি? বেশ তো, তাহলে সেই সব ডিপার্টমেন্টাল স্টোরগুলোকে একবার সার্চ করে দেখা যাক না? আর তাদের সব কর্মচারীদের একবার জেরা করে দেখলে কেমন হয়? পুলিশটা কে? হ্যাঁ, আপনি না আমি? আপনি কি জানেন এইসব ডিপার্টমেন্টাল স্টোরগুলিতে কটা লোক কাজ করে? হাজার হাজার কর্মচারীর মধ্যে একজন অপরাধীকে খুঁজে বার করা, হ্যাঁ, সম্ভব মনে হয় একবার? আমার তো মনে হয় এটা অসম্ভব ব্যাপার মিস্টার মুডি। রুথের চোখে আবার জল এলো। সে তার পার্স থেকে রুমাল বার করে নিজের চোখটা মুছল। তারপর পার্সটা বন্ধ করতে করতে রুথ হঠাৎ থমকে দাঁড়াল। পার্সের ভিতরের একটা জিনিস তার দৃষ্টি আকর্ষণ করলো। পার্স থেকে সেই জিনিসটা বার করে অবাক চোখে সেটার দিকে তাকিয়ে রইল সে। বারবার রুথ সেই জিনিসটাকে দেখল, দেখার যেন শেষ নেই। যতই সে দেখছে তার চোখ দুটো ক্রমশ আরো উজ্জ্বল হয়ে উঠছে যেন, এবং তার চোখের জলও আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকলো। মনে হয় এর পরেও তাকে আবার তার চোখের জল মুছতে রুমাল ব্যবহার করতে হবে না। হঠাৎ করে উত্তেজিত হয়ে বলে উঠল, ক্যাপ্টেন! ইয়েস মিসেস মুডি। ক্যাপ্টেন, আপনি তাদের আরো ভালো পরিচয় জানতে চান? সেই হোটেলের লোকটার আসল নাম জেনে গেলে আপনার কি বাড়তি সাহায্য হতে পারে? ক্যাপ্টেন তার কোমরে হাত দিয়ে জিজ্ঞেস করলো, তার নাম? আচ্ছা, একটা কথা বলুন তো আমাকে। না মানে আপনি কি আমার সঙ্গে ছেলে খেলা করছেন? না না, বলুন একবার, জাস্ট সত্যি কি আপনি তাদের নাম বলতে পারেন? হ্যাঁ হ্যাঁ, আমি পারি। ওহ, প্রথমে রুথের হাসিটা তার স্বামীকে ভীষণ উত্তেজিত করে তুলেছিল, তাকে দারুণ ভয় পাইয়ে দিয়েছিল। রুথের হাসিটা খাঁটি, এবং তার এই হাসির পেছনে যে সত্যিকারের যুক্তি থাকতে পারে এই প্রথম সে উপলব্ধি করার জন্য সচেষ্ট হলো। এই যে এখানে রুথ তার পার্স থেকে জিনিসটা বার করে ক্যাপ্টেনের হাতে দিয়ে বলল, জানি না আমি কেন করেছিলাম কাজটা, কিন্তু হ্যাঁ, কাজটা আমিই করেছিলাম। কথাটা তাহলে আপনাকে খুলেই বলি। গতকাল ওই হোটেলে যখন গেছিলাম ওই ঘরটাতে, তখন এটা আমি তুলে নিয়ে এসেছিলাম। ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে জিনিসটা নিজের হাতে পেয়ে উল্টে পাল্টে দেখল অনেকবার। জিনিসটা একটা ঝর্ণা কলম, বেশ দামি কলম, সোনার নিব, বডিটাও সোনার, সে সঙ্গে কালো ক্যাপ। ঝর্ণা কলমের ওপর একটা নাম লেখা দেখতে পেয়ে ক্যাপ্টেন ঝুঁকে পড়ল সোনার অক্ষরে খোদাই করা সেই নাম, হ্যারিসন ভি ময়ার। রুথের দিকে তাকিয়ে এই প্রথম সে মন খুলে হাসল এবং টেলিফোনের সামনে গিয়ে দাঁড়ালো। হেডকোয়ার্টার্সে ডায়াল করার জন্যে ঝর্ণা কলমের প্রান্তের ভাগটা ব্যবহার করল ক্যাপ্টেন স্যামুয়েল রাইট। এতক্ষণ শুনছিলেন হেনরি স্লেজারের লেখা ছোট গল্প অপবাদ। গল্প পাঠে মোহিনী সরকার, রুথের চরিত্রে রবিনা চক্রবর্তী, রল্ফের চরিত্রে শুভ দাস চৌধুরী,
রুথের মা প্রিয়াঙ্কা দাস, হ্যারির চরিত্রে অনিরুদ্ধ বিশ্বাস, সেলসম্যানের চরিত্রে প্রত্যুষ সরকার, ক্যাপ্টেন স্যামুয়েল রাইটের চরিত্রে শাওন হালদার, আগন্তুকের চরিত্রে প্রলয় গোস্বামী, কাস্টমারের চরিত্র এবং গল্পের সূত্রধার আমি সৌমিক। আগামী দিনে আরও একটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির হব আমরা গপ্পপটে। ততক্ষণ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না।